আপনি একটানা ২ বছর চুপ করে থাকতে পারবেন? একটানা ২ বছর চুপ করে থাকলে আপনার মুখের কতগুলো কথা বাঁচাতে পারতেন? ভাবছেন এত শব্দ বাঁচানো অসম্ভব, কিন্তু বিশ্বাস করুন, আপনি এরই মধ্যে এর চেয়ে বেশি কথা বাঁচিয়ে ফেলেছেন। আমেরিকার মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, স্মার্টফোন আসার পর থেকে গত কয়েক বছরে আপনি যত কথা কম বলেছেন তা আপনার কমপক্ষে ২ বছর পুরোপুরি চুপ করে থাকার সমান। এই সময়ে আপনি প্রতিদিন গড়ে ৩৩৮টি শব্দ কম বলেছেন। তরুণদের মধ্যে এই সংখ্যা আরও বেশি, বয়স্কদের মধ্যে একটু কম। আর এই কথা কম বলার কারণে আপনার আশেপাশে থাকা মানুষ, অর্থাৎ আপনার পরিবার, বন্ধু, আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক কমেছে, যোগাযোগ কমেছে। মানুষে মানুষের সম্পর্ক যখন কমে যায়, যোগাযোগ যখন কমে যায়, তৈরি হয় দূরত্ব, তখন বিশ্বাসও হারিয়ে যায়। মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে গেলে যা এর জায়গা নেয় তা হলো অবিশ্বাস, ঘৃণা। আমরা একটা ঘৃণার সমাজে বাস করছি, যার চাষ করেছি আমরা সবাই, আমরা প্রত্যেকে। কারিনা কায়সার, কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী, স্ক্রিপ্ট রাইটার, কিংবদন্তি দাবারুর রানী হামিদের নাতনি, বিখ্যাত ফুটবলার কায়সার হামিদের মেয়ে, পরিচয় অনেক। কিন্তু এসব কিছুই নয়। কারিনা কায়সারকে নিয়ে এখন আলোচনা হচ্ছে অন্য একটা কারণে। তিনি অসুস্থ, ফ্যাটি লিভারের জটিলতায় তিনি এখন লাইফ সাপোর্টে আছেন। আমরা প্রত্যাশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কারিনা যখন লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে অন্য একটি আলোচনা। ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর গণভবনের ভেতরে লুটপাটের যে উৎসব হয়, সেখানে অভিনেত্রী কারিনা কায়সারও ছিলেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এখন তার অসুস্থতাকে নিয়ে ঘৃণার উৎসব শুরু হয়েছে। আমরা দেখেছি গত বছর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমকে নিয়েও একই ধরনের ঘৃণা ছড়ানো হয়। আমরা অনেকদিন ধরেই দেখছি মানুষকে ঘৃণা করাটা সংস্কৃতি করে তোলা হয়েছে। যেমনভাবে মব করে নিপীড়ন করাকে সংস্কৃতি করে তোলা হয়েছে, একইভাবে ঘৃণাকেও সংস্কৃতির অংশ বানানো হয়েছে। আমরা যে কারিনার কথা বলছি, তিনি নিজেও ঘৃণাকে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট করে তুলেছিলেন। মাইলস্টোনের ঘটনার আগে নিঝুমও যে কথা বলেছিলেন তা ঘৃণারই ফসল। কিন্তু কেন মব বা ঘৃণা প্রকাশ যেন ঈদ পূজার মতোই আর একটা উৎসবে পরিণত হলো? ১-২ দিনে কিংবা ১-২ বছরে কিন্তু এটা হয়নি। বাংলাদেশের সমাজ ঐতিহাসিকভাবে অনেক দিক থেকেই সহনশীল এবং ইনক্লুসিভ। আমরা একই গ্রামে ভিন্ন ধর্ম বর্ণের মানুষকে একসঙ্গে থাকতে দেখেছি। আমরা একই পুকুরকে মন্দির ও মসজিদের ওয়াকফ সম্পত্তি হিসেবে ব্যবহার করতে দেখেছি। ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের মানুষকে আতিথ্য দেয়া আমাদের জাতীয় বৈশিষ্ট্য। এই ইনক্লুসিভ সমাজ কি করে সবাইকে এক্সক্লুড করছে? কেন অনলাইনে ও সামাজিক পরিসরে অসহিষ্ণুতা বাড়ছে? এর সবচেয়ে বড় কারণ রাজনৈতিক মেরুকরণ। সবার আগে মানুষের বদলে আমরা ব্যক্তির চেয়ে দলকে বড় করে তুলেছি। আগে রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত সম্পর্ক টিকে থাকত। এখন অনেক ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ই মানুষের প্রধান পরিচয়ে পরিণত হয়েছে। ফলে বিরোধী মতকে শুধু ভুল নয়, তাদেরকে আমরা অমানুষ হিসেবে দেখছি। প্রতিপক্ষকে অপমান করাটা আমরা নৈতিকভাবে বৈধ মনে করছি। দুঃখজনক হলো, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম ঘৃণা আর অসহিষ্ণুতাকে আরও প্রমোট করে। ফেসবুক, ইউটিউব বা টিকটকে শান্ত বা ভারসাম্যপূর্ণ বক্তব্যের চেয়ে উত্তেজক, অপমানজনক বা ক্ষুব্ধ পোস্ট বেশি ভাইরাল হয়। যিনি ঘৃণা করছেন তার সমর্থকরা এসে সহমত ভাই বলে যায়, আর যাকে ঘৃণা করছেন তার সমর্থকরা এসে এর বিরোধিতা করে। ফলে কন্টেন্টের প্রচার বেশি হয় দুদিক থেকেই। বিজ্ঞাপনদাতাদের পণ্যের বিজ্ঞাপন বেশি হয়। ঠিক এই কারণে ফেসবুক বা ইউটিউবে অপমানজনক বা ক্ষুব্ধ কন্টেন্ট দিলে অ্যালগরিদম সেটিকে দ্রুত ছড়িয়ে দেয়। মাও সেতুং বলেছিলেন, অস্ত্রের ব্যবহার না জেনে অস্ত্র হাতে তুলে নিও না। আমরা ডিজিটাল মিডিয়া ব্যবহারের শিক্ষা নেইনি, অথচ এখানে ঘরে ঘরে অনলাইন ইনফ্লুয়েন্সার, ডিজিটাল সেলিব্রিটি। ডিজিটাল মিডিয়া খুব দ্রুত বিস্তৃত হলেও ডিজিটাল নাগরিকতার শিক্ষা একই গতিতে বাড়েনি। আর এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের অবিচার। সমাজে যখন মানুষ মনে করে বিচার নেই, কথা বলার নিরাপদ জায়গা নেই, বা তাদের ক্ষোভ জমে আছে, তখন অনলাইন স্পেস হয়ে ওঠে অবদমিত ক্ষোভ প্রকাশের জায়গা। এতে যুক্তির বদলে প্রতিশোধের কথা বেড়েছে। এ কারণেই কারিনা বা নিঝুম যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ব্যক্তি হিসেবে না দেখে তাকে একটি পক্ষ হিসেবে দেখেছেন, তেমনি যারা এই মতের বিরোধী তারাও কারিনা কায়সার বা আকাশ আহমেদ নিঝুমকেও
এখন ব্যক্তি হিসেবে নয়, একটি পক্ষের প্রতিনিধি হিসেবে দেখছেন। এই ডিহিউম্যানাইজেশন বা মানবিক পরিচয় মুছে ফেলা অসহিষ্ণুতার বড় লক্ষণ। আগে পরিবার, প্রতিবেশ, স্থানীয় সমাজ এসব মানুষকে ভাষা ও আচরণে নিয়ন্ত্রণ করত। এখন অনলাইনে অনেকেই নিজের বাস্তব পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে কথা বলে, ফলে সামাজিক দায়বদ্ধতা কমে গেছে। কারণটা একদম শুরুতেই বলেছি, মানুষ মানুষে সেই সম্পর্ক এখন আর নেই। মানুষে মানুষে কথোপকথন নেই। আমাদের সম্পর্ক এখন একমুখী, কেবল মোবাইল ফোনের সাথে। এবং এই একমুখিতা কিন্তু বিপজ্জনক, অনেকটা পাশবিকও। পশু পাখি দ্বিমুখী যোগাযোগ করতে পারে না। আল্লাহ তাআলা তাদের মস্তিষ্কে সেই সক্ষমতা দেননি। কিন্তু মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা জীব করে তৈরি করেছেন, মানুষকে হৃদয় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। মানুষ বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করতে পারে, কিন্তু যখন আমরা সেটা কাজে না লাগাই, আমরা কিন্তু অনেকটা পশুদের মতোই আচরণ করি। আমরা কয়েকদিন আগে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলকে বলতে শুনেছি, তিনি বলেছেন জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। যদিও তিনি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বলেছেন, কিন্তু এই নির্মূলের সংস্কৃতি আমাদেরকে অসহিষ্ণু করে তোলে। আমরা যুদ্ধাপরাধের বিচারের সময়ও দেখেছি, আদালত যখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, একদল তরুণ তার ফাঁসির দাবিতে আন্দোলন গড়ে তুলল। বিচার নয়, ফাঁসির দাবিতে আন্দোলন। যে কোনো অপরাধের বিচারের দাবি অবশ্যই যৌক্তিক, কিন্তু আপনি যদি আপনার মনমতো রায় না হলে সমাজে অস্থিরতা তৈরি করেন, তাহলে তা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার প্রমাণ। একইভাবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। দেশ বিদেশে অনেকেই এর সমালোচনা করেছেন। আওয়ামী লীগ সরকারকে সমর্থনের জন্য অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারপতি, আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়। অনেককে মব করে নিপীড়ন করা হয়। জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার আইরিন খানও এর নিন্দা জানিয়েছেন। কিন্তু আমরা এটাকে শুধু স্বাভাবিকই করে তুলিনি, সরকারের উচ্চ মহল পর্যন্ত এই মবকে প্রেশার গ্রুপ বলে প্রশ্রয় দিয়েছে। এর সবচেয়ে বড় ট্র্যাজেডি আমরা দেখি ধর্মের ক্ষেত্রে। ধর্মের অবমাননার অভিযোগ এনে অন্য ধর্মের মানুষের বাড়িঘরে হামলা, মসজিদ মন্দিরে আগুন। কোন ধর্মই শিক্ষা দিয়েছে? অথচ বাইবেলে বলা হয়েছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আর আমরা পাপকে জিইয়ে রেখে পাপীকে নির্মূলের রাস্তা বেছে নিয়েছি। আমরা পরস্পরের সঙ্গে কথা না বলার কারণে পরস্পরের প্রতি সহমর্মিতা ও সহাবস্থানের সামাজিক মূল্যবোধ হারিয়ে ফেলেছি। অন্যদিকে বিজনেসের অ্যালগরিদম চালিত ডিজিটাল ব্যবসায়ীরা এই ঘৃণা আর অসহিষ্ণুতাকে পুঁজি করে ব্যবসা করছে। আমরা সেই ব্যবসার পণ্যে পরিণত হয়েছি, বুঝে হোক কিংবা না বুঝে হোক। আমরা যারাই আজকে কারিনাকে নিয়ে কথা বলছি, কিংবা আগে কারিনাও যখন এমন ঘৃণা ছড়িয়েছে, তারা সবাই সে ঘৃণা বাণিজ্যের পণ্য হয়েছি। সবশেষে আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের ঘৃণা সংস্কৃতিতে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় নারীরা। আমাদের সমাজে নারী তুলনামূলকভাবে দুর্বল অবস্থানে থাকে। সেজন্য আমরা ঘৃণা প্রকাশে নারীকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেই। কারণ আমরা আরও বেশি দুর্বল। শক্তিশালী কাউকে মোকাবেলা করার সাহস আমাদের নেই। যেমনটা আগে বলেছি, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার সাহস নেই বলে রাজনীতিকে নির্মূল করতে চাই। একইভাবে শক্তিশালী কাউকে মোকাবেলা করার সাহস নেই বলে সংখ্যালঘু বা নারীকে সহজ লক্ষ্য করি। একা মোকাবেলা করার সাহস নেই বলে মব করি। এই সবই অসুস্থতা। আইনগতভাবেও হেট স্পিচ অপরাধ। সাইবার আইনে ঘৃণামূলক বক্তব্য, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। তবে আইনি বিধানের সাথে সাথে সামাজিকভাবেই এর প্রতিরোধ জরুরি। আমরা ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে ক্রমাগত পিছিয়ে পড়ছি। এর কারণ আমাদের কমিউনিকেশন প্রবলেম, যোগাযোগের দুর্বলতা আছে। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা করছে একটা পক্ষ। আপনি নিজেকে সেই ব্যবসার পণ্য হিসেবে দেখতে চান কিনা, সেটা ভাবার এখনই সময়। কারিনা সুস্থ হয়ে উঠুক। সুস্থ হয়ে সে নিজেও যে ঘৃণার চাষ করেছে, সেই ঘৃণার বিষ বৃক্ষের বিরুদ্ধে কথা বলুক, এমনটাই আমাদের প্রত্যাশা।